একদিন সকালে অফিসার হরিশঙ্করের কাছে এক জুয়েলারি শপের কর্মচারী কমপ্লেন করে যে তার কাছে এই লোক নকল চেন বিক্রি করতে এসেছে। পুলিশ এই কেসটা নিয়ে তদন্ত করলে জানতে পারে এটা কোনো সাধারণ কেস না, এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক চক্র যারা শুধুমাত্র স্কুল ছাত্রীদেরকে টার্গেট করে। কিন্তু মেইন টুইস্টটা তখনই আসে যখন এরা জানতে পারে যে এই চক্রটা শুধুমাত্র পুলিশ অফিসারের মেয়েদেরকে টার্গেট করছে। কিন্তু এরা কারা, কেন তারা পুলিশ অফিসারদের মেয়েদেরকে টার্গেট করছে, এর পেছনে রহস্য কি? সম্পূর্ণ রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আর কথা না বাড়িয়ে গল্প শুরু করি। মুভির শুরুতে দেখা যায় একজন পুলিশ অফিসার দড়িতে ঝুলে আত্মহত্যা করছে। এরপর সিন পরিবর্তন হয়ে দেখা যায় পাবলিক বাসে থাকা এক বৃদ্ধা মহিলা পুলিশকে কমপ্লেন করছিল একই বাসের মধ্যে থাকা দুইজন নারী তার চেইনটা চুরি করেছে। এই জন্য পুলিশ ওই দুই নারীকে থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ যখন ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তারা বারবার বলছিল তারা চেইন নেয়নি। তাদের জিজ্ঞাসাবাদের মধ্যেই সিআই হরিশঙ্কর চলে আসে। আর হরি এসেই তাদের কথা শুনে জানতে চাচ্ছিল এটা কি কেস। তখন এসআই জানায় এটা চেইন চুরির কেস। এদিকে আবার থানায় যে তিনজন লেডি কনস্টেবল ছিল তারা ডিউটিতে নেই এখন। এজন্য বাধ্য হয়ে নিজেই তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত মহিলাটি বলছিল, আপনার যদি এতই সন্দেহ থাকে তাহলে আমাকে চেক করে দেখতে পারে। আর এটা শুনেই হরির মাথা নষ্ট হয়ে যায়। হরি ওই মহিলার চুল ধরে বসে। তখন মহিলাটা বলছিল আমি প্রেগনেন্ট। এটা শুনে হরি অনেক রাগান্বিত হয়ে মহিলাটার তল পেটে লাথি মেরে দেয়। আর তখনই পাশে থেকে অন্য মহিলাটি বলে ওঠে, স্যার চেনটি আমার কাছে আছে, ওকে ছেড়ে দিন। নিয়ম অনুযায়ী কাজটি নারী সদস্যদের করার কথা ছিল, কিন্তু হরি কোনো নিয়মের পরোয়া করে না। সে একটু ঘাড়তারা স্বভাবের অফিসার। আর এর জন্যই তাকে ডিএসপি থেকে ডিমোশন করে সিআই বানানো হয়েছে। এদিকে দেখা যায় এএসআই এর মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, তাই এএসআই হরিকে মিষ্টি খাওয়াচ্ছিল। তখন এএসআই জানতে চাচ্ছিল যে স্যার এদের বিরুদ্ধে কি কোনো এফআইআর ফাইল করব। কিন্তু হরির কথা, তাহলে বৃদ্ধ মহিলাটিকে কোর্টে দাঁড়াতে হবে, তাই দরকার নেই এটার। তখন এএসআই বলছিল, স্যার ওই মহিলাটি প্রেগনেন্ট, আপনি তলপেটে লাথি মেরে ঠিক করেননি। আমরা যদি তাকে হসপিটালে না নিয়ে যাই, সে যদি নিজে থেকে হসপিটালে চলে যায় তাহলে আমাদের জন্য ঝামেলা হতে পারে। কিন্তু হরি এগুলোর কিছুই তোয়াক্কা করে না। সে বলে আমার চাকরি কিভাবে বাঁচাতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে, তোমার জ্ঞান দিতে হবে না আমাকে। এগুলো শুনে এসআই সেখান থেকে চলে যায়। আর বাহিরে এসে এসআই নিজেদের সেফটির জন্য ডিএসপি কে সবকিছু ফোন দিয়ে বলে দেয়। তবে ডিএসপি কে এই ব্যাপারটা জানানোর জন্য হরিশঙ্কর সবার উপর খুব রেগে যায়। ওর একটাই কথা, তোমরা আমার আন্ডারে কাজ করো, আমার বিরুদ্ধে কথা বলবা এটা হবে না। এরপর থেকে যদি কখনো এমনটা ঘটে তাহলে কোনোদিন শান্তিতে চাকরি করতে পারবে না। এর পরপরই দেখা যায় এক জুয়েলারি শপের কর্মী চন্দ্রাপান নামের এই লোকটিকে নিয়ে আসে থানায়। এই মেয়েটি কমপ্লেন করেছে যে চন্দ্রাপান তার কাছে একটি নকল স্বর্ণের চেন বন্ধক রাখতে গিয়েছিল। কিন্তু চন্দ্রাপানের কথা ওটা নকল চেন নয়, আমার ওয়াইফের সার্জারি করার জন্য টাকার প্রয়োজন, এই জন্যই আমি সেটা বন্ধক রাখতে এসেছিলাম। তারাই আমার চেনটি সরিয়ে রেখে এখন আমাকে নকল চেন দেখাচ্ছে। কিন্তু হরি বলে, ওরা কি তোমার চেন আগে কখনো দেখেছিল যে তোমার চেনের একটা এক্সট্রা কপি করে রাখবে? চন্দ্রপান তখন বলে, স্যার আমি কোনো চোর না, আমি একজন বাস কন্ডাক্টর। আমার মেয়ের জন্মদিনে ওই চেনটি আমার মেয়েকে আমি গিফট করেছিলাম। তবে চন্দ্রপান যে সত্য কথা বলছে তা ভেরিফাই করার জন্য ওকে নিয়ে হাসপাতালে চলে আসে হরি। আর হাসপাতালে থাকা চন্দ্রপানের মেয়ে মঞ্জুকে চেনটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তবে মঞ্জুর আচরণ হরির কেমন যেন একটি সন্দেহ হচ্ছিল। এই জন্য হরি কনস্টেবলকে বলে দেয় যে চন্দ্রপানকে নিয়ে গিয়ে ডক্টরের সাথে কথা বলো, ওর বিল পরিশোধ করার জন্য ওকে কিছু সময় দিতে বলো। মূলত হরির সন্দেহ হচ্ছে যে মঞ্জুই কিছু একটা করেছে এখানে। এই জন্য হরি মঞ্জুকে বাহিরে ডেকে নিয়ে জানতে চায়, তুমি আমার কাছে সত্যটা বলতে পারো, কি হয়েছে? তখন মঞ্জু স্বীকার করে। মঞ্জু বলে, স্যার আমি একটি রিলেশনশিপে ছিলাম, ছেলেটা আমাকে ধোঁকা দিয়েছে। মূলত ওই ছেলেটি মঞ্জুর চেনটি নিয়ে গিয়েছিল, আর মঞ্জু এই জন্যই নকল চেনটি তৈরি করেছে। মঞ্জুর থেকে জানার পর হরিচন্দ্রপানকে বলেছে যে তোমার ওয়াইফের অপারেশন হয়ে গেলে তোমার মেয়েকে নিয়ে থানায় আসবে। তবে এক্স্যাক্টলি কি কারণে ওকে থানায় যেতে হবে এ সম্পর্কে হরি ওকে কিছুই বলে না। এরপর সেখান থেকে বের হয়ে তদন্ত শুরু করে। প্রথমেই তারা সেই জুয়েলারি শপে যায় যেখান থেকে চন্দ্রপান চেনটি কিনেছিল, এবং সেখানে বিল চেক করে দেখা যায় চন্দ্রপান সত্যি বলছে। চেনটি যে চন্দ্রপান কিনেছিল এটার সত্যতা পাওয়া গেল।
আর পুলিশের কাছে যেটি আছে সেটি হলো নকল চেন। এবার আসল চেনটি খুঁজে বের করতে হবে। আর এই জন্য পুলিশ অন্য সকল জুয়েলারি শপগুলোতে খোঁজ নিতে থাকে যে অন্য কোনো জুয়েলারি শপের এই চেনটি বিক্রি করা হয়েছে কিনা বা বন্ধক রাখা হয়েছে কিনা। কিন্তু অনেকগুলো শপে যাওয়ার পরেও কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। প্রবীণ ভাবছিল এই চেনটি তো অন্য কোনো জেলাতে নিয়ে কেউ বিক্রি করতে পারে, আমরা যে পাবোই এর গ্যারান্টি কি? তখন অ্যান্টনি বলে, আমরা যদি সবগুলো জুয়েলারি শপে খুঁজে না দেখি তাহলে হরিসান নিজেই যাবে। তাই চাকরি বাঁচাতে হলে আমাদেরকে অবশ্যই খুঁজে দেখতে হবে। এর জন্য ওরা দুজনে বাকি জুয়েলারি শপগুলোতেও খোঁজ নিতে শুরু করে। আর খুঁজতে খুঁজতে একটি জুয়েলারি শপে গিয়ে ওই চেনটি পাওয়া যায়। শপের মালিক জানায় এই চেনটি এখানে বিক্রি করা হয়নি, বন্ধক রাখা হয়েছে। তবে যেই চেনটি বন্ধক রেখেছে সে চেনটির সাথে আরো দুটি চেন বন্ধক রেখে গেছে। আর হাসিনা নামের একটি মেয়ে এই তিনটি চেন এখানে বন্ধক রেখে গিয়েছিল। সেখানে হাসিনার ডিটেলসও পাওয়া যায়। এদিকে হরিকে দেখা যায় এক লয়ারের চেম্বারে আসছে। তারপর প্রবীণ কল করে জানায় ওই তিনটি চেন যে মেয়েটি রেখেছিল সে যেখানে কাজ করত আমরা সেখানে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম সেই মেয়েটি ছুটি নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গেছে। আবার মেয়েটির ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। হরি তখন শুধু বলে দেয় যে ওই মেয়েটি যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা তাকে নিয়ে তদন্ত করছি, ওকে শুধু নজরে রেখো। হরি যে লয়ারের কাছে এসেছে সে মূলত হরির ক্লাসমেট ছিল। মূলত একটা কমপ্লেনের ভিত্তিতে হরিকে ডিএসপি থেকে ডিমোটেড করে সিআই বানানো হয়েছে। আর এজন্যই হরি একটি আপিল করতে চাচ্ছে। তবে হরির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে লয়ার জানায় যেটা হয়তোবা সম্ভব হবে না। তখন হরি জানায়, তুমি যদি না পারো তাহলে আমাকে বলে দাও, আমি দরকার হলে অন্য লয়ার খুঁজবো যে এটা করতে পারবে। তখন লয়ার বলে, তোমার এই অ্যাটিটিউডের জন্যই তোমাকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে। এদিকে হরি সেখান থেকে সোজা চলে আসে প্রবীণ আর অ্যান্টনির কাছে। অ্যান্টনি জানে তিনটি চেইনই এই শহর থেকে কেনা হয়েছে, আমরা দুটি চেনের তথ্য পেয়েছি। একটি তো চন্দ্রপান কিনেছিল, আরেকটি কিনেছিল জোসেফ চেম্বালা নামের একজন ব্যক্তি। তবে জোসেফ মারা গেছে, আত্মহত্যা করে। আর বাকি একটা চেনের কোনো তথ্য পাওয়া যায়নি। যে দুটো চেনের তথ্য পাওয়া গেছে সে দুটো চেনের তথ্য নেওয়ার পর হরি বলে যে বাকি চেনটার তথ্য তাড়াতাড়ি খুঁজে বের করে আমাকে জানাবে। দ্বিতীয় চেনটি কিনেছিল জোসেফ চেম্বালা। সে যেহেতু মারা গেছে তাই হরি তার বউয়ের সাথে দেখা করে। জোসেফ চেম্বালা মূলত পুলিশের ইন্সপেক্টর ছিল। আর তার মৃত্যু হয়েছে ৮ মাস পূর্বে, মানে আমরা সিনেমার শুরুতে যে দৃশ্যটি দেখেছিলাম ওইটাই ছিল জোসেফ চেম্বালা। এরপর হরি ওই চেইনটা দেখায় যেটা জোসেফ কিনেছিল। আর চেইনটা দেখে জোসেফের বউ বলে ওঠে, এটা তো আমার মেয়ের। ও বলেছিল যে এই চেইনটা ওর গলা থেকে ছিনতাই হয়ে গেছে। তখন সেখানে জোসেফের মেয়ে অ্যাঞ্জেল চলে আসে। সে বলে, আমি যখন কলেজে যাচ্ছিলাম তখন আমার গলা থেকে চেইনটা ছিনতাই হয়ে যায়। আর এই বিষয়টার জন্য বাবাকে নিয়ে গিয়ে আমি লোকাল থানায় একটি কেসও করেছিলাম। এসব কিছু শুনে হরি সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে দেখা যায় প্রবীণ আর অ্যান্টনি চলে আসে তৃতীয় চেনটি যেখান থেকে কেনা হয়েছিল সেখানে। তবে এখানে বিলের কপিটা দেখা মাত্রই ও দুজনে চমকে ওঠে, কারণ এই তৃতীয় চেনটি অন্য কেউ না, হরি নিজেই কিনেছিল। আর এটা দেখা মাত্রই অ্যান্টনি হরিকে কিছু না জানিয়ে সোজা সাহুলকে ফোন দেয়। তখন সাহুল ওদেরকে বলে যে হরিকে কিছু জানানোর দরকার নেই, তোমরা সোজা আমার অফিসে চলে আসো। এদিকে হরি থানায় ফিরে দেখতে পায় চন্দ্রপান ওর জন্য অপেক্ষা করছে, কারণ চন্দ্রপ্রাণের ওয়াইফের সার্জারি হয়ে গেছে। তখন হরি বলে, তোমাকে না বলেছিলাম তোমার মেয়েকে নিয়ে আসতে? কিন্তু চন্দ্রপান বলে, স্যার আমার মেয়েকে কেন আনতে হবে? তখন হরি বলে, দেখো তোমার ওয়াইফের সার্জারি ছিল এজন্য গতদিন তোমাকে আমি কিছুই বলিনি, ওই চেনটা আসলে তোমার মেয়েই বদলেছিল। তখন চন্দ্রপান বলে, স্যার আমার মেয়ে এমন মেয়ে না, আর ও কখনোই এমনটা করবে না। তখন হরি বলে, দেখো চন্দ্রপান, তোমার মেয়ের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আর সেই ছেলেটি তোমার মেয়েকে ধোকা দিয়েছে। আর এর জন্যই তোমার মেয়েকে আমি আনতে বলেছিলাম, যাতে ওর থেকে স্টেটমেন্ট নিয়ে আমরা কেসটা ফাইল করতে পারি। তখন চন্দ্রপান বলে, দেখুন স্যার, আমার মেয়ে আসলেই এমন মেয়ে না। গতকালকে আপনি জিজ্ঞাসাবাদ করার পর থেকে আমার মেয়ে কেমন জানি হয়ে গেছে। আর ও আমার একমাত্র মেয়ে, যাই কিছু ঘটে যাক না কেন ওকে আমি থানায় আনবো না। তখন হরি বলে, তোমার মেয়ে 18 বছরের কম, তো ভালো ভালো ওকে নিয়ে আসো। ঠিক তখনই ডিএসপি সাহলের কল আসে হরির ফোনে।
হরিকে দ্রুত তার অফিসে গিয়ে দেখা করতে বলে সে। এরপর সাহলের সাথে দেখা করতে গেলে সে জানতে চায় তুমি নাকি একটা কেস নিয়ে খুব ব্যস্ত আছো এখন। হরি বলে সকালে একটা ফেক গোল্ড কেস এসেছিল, এটা তদন্ত করে জানতে পারে যে মেয়েগুলোকে ধোকা দিয়ে চেনগুলো নেওয়া হচ্ছিল, আর কর্ণাটকের সিআই এর মেয়েও এটাতে জড়িত। তবে এখন একটা চেইনের ডিটেলস বাকি, ওই চেইনের ডিটেলসটা পাওয়া গেলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সাহলে চাচ্ছে হরিকে এই কেস থেকে দূরে রাখতে, কিন্তু হরি এতে আপত্তি জানায়। এরপর যখন সে চলেই যাচ্ছিল তখন সেখানে অ্যান্টনিকে দেখে হরি এবার স্পষ্টভাবে বুঝতে পারছে যে তাকে ইচ্ছা করেই কেস থেকে সরানো হচ্ছে। এরপর সে বলে আমি বুঝতে পারছি আমাকে ইচ্ছে করেই তোমরা সরাচ্ছ, কিন্তু তোমরা কি ভেবেছো এই কেসে তদন্ত আমি বন্ধ রাখবো? আমি যেখানেই থাকি না কেন এই কেসের শেষ আমি দেখেই ছাড়বো। তারপর হরি বাড়িতে চলে আসে। হরির বউয়ের নাম গীতা আর মেয়ের নাম মিনু। হরি গীতাকে বলছিল কাল থেকে 1 সপ্তাহের মেডিকেল লিভ নেব আমি, কিন্তু গীতা বলছিল তুমি আজই তো জয়েন করলে। তখন হরি বলে আজ সকালে একটা মামলা এসেছে, ওরা আমাকে ওই কেস থেকে সরানোর চেষ্টা করছে, আমি যেন কেসটি তদন্ত করতে না পারি। এর জন্য কেসটি তদন্ত বন্ধ করতে ওরা আমাকে হায়দ্রাবাদে একটা ট্রেনিং এ পাঠাতে চাচ্ছে। আর তখনই থানা থেকে খবর আসে চন্দ্রাপানের মেয়ে আত্মহত্যা করেছে। সেটা শোনা মাত্রই হরি চন্দ্রাপানের বাড়িতে চলে যায়। সেখানে সাহলে আগেই চলে আসছিল। চন্দ্রাপান তখন হরিকে বলে আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম, তারপরও আপনি কেসটা নিলেন, আর এই জন্য আজ আমার মেয়ে মারা গেল। আমার মেয়ের মৃত্যুর জন্য আপনিই দায়ী। বলেই চন্দ্রাপান হরির কলারটা চেপে ধরে। তখন পুলিশ সদস্যরা এসে চন্দ্রাপানকে সরিয়ে দেয়। এদিকে বাহিরে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে পড়েছে, কারণ তারাও হরিকে মঞ্জুর মৃত্যুর জন্য দায়ী ভাবছে। এদিকে হরি মঞ্জুর রুমে গিয়ে লাশ দেখে সহ্যই করতে পারছিল না। খুবই অসুস্থ ফিল করছিল। পুলিশ সদস্যরা অনেক কষ্ট করে ভিড় ঠেলে হরিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরই হরি বাড়িতে ফিরে গীতার কাছে জানতে চাচ্ছে আমাদের মেয়ে কোথায়। গীতা হরির সমস্যাটা বুঝতে পারছিল। গীতা বলছিল দেখো ওর মাথা ব্যথা করছিল তাই শুয়ে পড়েছে। তাও হরি ওর বড় মেয়ে নীলাকে দেখতে রুমে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। হরিও খুবই উত্তেজিত হয়ে পড়েছে। সে বারবারই জানতে চাচ্ছে নীলা কোথায়, কিন্তু গীতাও কিছু বলতে পারছে না। হরি এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল যে বইয়ের গলা চেপে ধরে জানতে চায় যে আমার মেয়ে কোথায়। গীতা বিষয়টি একেবারেই নিতে পারছিল না, আর তখন হরির কলার ধরে বলছিল তোমার জন্যই তো আমাদের মেয়েটা মারা গেছে। এগুলো শুনে হরির চোখের সামনে শুধু ওর মেয়ে চেহারা ভেসে উঠছিল। তাদের মেয়ে নীলা মারা গেছে, কিন্তু এক্স্যাক্টলি নীলা কি কারণে মারা গেছে আর গীতাই বা কেন ওর মেয়ের মৃত্যুর জন্য হরিকে দোষারোপ করছে, চলুন সেটাই জেনে আসি। এরপর কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় শ্যাম নামের একটা ছেলে এক পুলিশ অফিসারের মেয়ের সাথে প্রেমের নাটক করে। তারপর তাকে নেশা করিয়ে তার একটা ভিডিও বানায়, আর এই ভিডিও দেখে ওকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। থমাস যখন ব্যাপারটা জানতে পারে তখন সে শ্যামকে ধরে ফেলে। এদিকে হরির কাছে যখন কেসটা আসে তখন সে ওই ল্যাপটপটা দেখে আর ল্যাপটপটা ঘাঁটতে গিয়ে সে তার নিজের মেয়ের ভিডিও দেখতে পায়। এজন্য হরি শ্যামকে ধরে অনেক মারধর করতে থাকে, আর রাগের মাথায় এতটাই মারধর করে ফেলে যে এক পর্যায়ে শ্যাম মারা যায়। এতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর যেহেতু থমাসের রিটায়ারমেন্ট করতে অল্প কিছুদিন বাকি আছে, তো হরির জায়গায় সেই জেলে চলে যায়। তারপরে সাহলে ফোন দিয়ে গীতাকে সবকিছু জানায়, আর গীতা তখন তার মেয়ে নীলাকে এগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করে, আর নীলাও তখন সবকিছু স্বীকার করে নেয়। সে বলে যে শ্যাম ছেলেটাকে সে অনেক ভালোবাসতো, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছিল, তাকে শুধু ভোগ করার জন্যই ও প্রেম করছিল, আর তারপর তাকে সে অনেক ব্ল্যাকমেলও করছিল। এটা বলেই নীলা অনেক কান্নাকাটি করতে থাকে। গীতা খুব করে সান্ত্বনা দিতে থাকলেও লাভ তেমন একটা হচ্ছিল না। ঠিক তখনই হরি বাড়িতে এসে পৌঁছে। হরি বারবার ওকে দরজা খুলতে বলে, কোনো লাভই হচ্ছিল না। তারপর দরজাটা ভেঙে যখন হরি ঘরের মধ্যে ঢোকে তখন দেখতে পায় যে নীলা আত্মহত্যা করেছে। আর ঠিক এই জন্যই গীতা হরিকে তার মেয়ের হত্যাকারী হিসেবে ভাবে। কাহিনীটা আবারও বর্তমানে চলে আসে। চন্দ্রপ্পান মিডিয়াকে বলতে থাকে যে হরির জন্য আমার মেয়েটা মারা গেল, যদি সে কেসটা না নিত তাহলে আজও আমার মেয়েটা বেঁচেই থাকতো। আর এসব কিছুতে হরির রেপুটেশন আরো খারাপের দিকে যেতে থাকে। আর তার পরপরই হরি জানতে পারে যে থমাস জেল থেকে ছাড়া পেয়েছে।
এজন্য সাথে সাথেই সে থমাসের সাথে দেখা করতে চলে আসে। কিন্তু হরিকে দেখে থমাসের বউ অনেক রেগে যায়। মূলত তখন হরি আর থমাসের কথাবার্তার মধ্যে থমাসের বউ জানতে পারে কোনটা হরি করেছিল। সেই রাতে থমাসের বাড়িতে 5 জন ছেলে মেয়ে আসে। ওরা বলে যে আমরা আপনার মেয়ের স্কুলের বন্ধু। এটা বলাতে ওদেরকে ঘরের ভিতরে ঢুকতে দেয়। কিন্তু ওদেরকে দেখেই থমাসের কিছু একটা সন্দেহ হয়, কারণ সেও তো একজন পুলিশ অফিসার। আসলে এই ছেলে মেয়েগুলো ওর মেয়ের বন্ধু বান্ধব কিনা এটা জানার জন্য ওদের একটা স্কুলের সময় ছবি দেখায়। আর শ্রীদেবী ম্যাম নামে একজনের নাম বলে যে উনি কোনটা, কিন্তু ওরা কেউই কিছু বলতে পারে না। এটাতে থমাস বুঝে যায় যে ওরা আসলে ফ্রড, আর জিজ্ঞাসা করে তোমরা আসলে কারা। তখন একজন স্যামের ছবি দেখিয়ে বলে যে আমরা এর বদলা নিতে এসেছি। এদিকে তাদের শরবতে বিষ মিশিয়ে রেখেছিল। তখন দুজনের নাকে মুখে থেকে রক্ত বের হতে থাকে। তখন থমাসের স্ত্রী মরতে মরতে বলে যায় যে আমার স্বামী মারেনি স্যামকে, হরি নামের পুলিশ অফিসারটা মেরেছে। তারপর থমাসের ফোন ঘাটাঘাটি করে ওরা হরির সম্পর্কে জানতে পারে। এই মৃত্যুর সংবাদটা যখন হরি পায় তখন সে সাথে সাথেই চলে আসে এখানে। সেখানে দুজনের মৃতদেহ দেখে তার মনে একটু সন্দেহ হয়। সবাই বলতে থাকে যে ওরা নিজেই বিষ খেয়ে মারা গেছে, কিন্তু এটা কোনোভাবেই মানতে পারছিল না হরি। সে বলে নিশ্চয়ই কেউ তাদেরকে মেরে ফেলেছে, ওদেরকে আমি খুব ভালো করেই চিনতাম, ওদের মরার কোনো উদ্দেশ্যই ছিল না। তারপর হরি চলে আসে চিত্রার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। আর শ্যামের ছবি দেখিয়ে বলে যে এই কি চিত্রার বয়ফ্রেন্ড ছিল। কিন্তু এরা বলে যে না, এ না, অন্য কেউ ছিল। এটা শুনে হরি চিন্তায় পড়ে যায়, তাহলে শ্যামের ল্যাপটপে ওর মেয়ের ভিডিও কিভাবে আসলো? এর সাথে আরো অন্য ছেলেরাও হয়তো জড়িত আছে। তারপর পরই হরি চলে আসে জোসেফের মেয়ের সাথে দেখা করতে। তখন ওকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো তোমার চেইনটা চুরি হয়েছিল নাকি বিক্রি করে দিয়েছিলে? তখন মেয়েটা জানায় যে সে একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটি তাকে ধোকা দিয়ে ছেড়ে দিয়েছে আর তার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করছিল, এই জন্য চেনটি বিক্রি করে ওকে টাকা দিতে হয়েছিল। তখন হরি মেয়েটাকে শ্যামের ছবি দেখায়, কিন্তু সে জানায় যে এ না। এদিকে চেন নিয়ে খুঁজতে খুঁজতে আরো একটি তথ্য জানা যায়। 3 নাম্বার চেইনটা যে মেয়েটা বিক্রি করেছিল ওর সাথে দেখা করে হরি। তার সাথে দেখা করে জিজ্ঞাসা করে যে তুমি এই চেইনটি কোথায় পেয়েছিলে? তখন মেয়েটি বলে আমি এই চেইনটি শপিং মলের ট্রায়াল রুমে পেয়েছিলাম। সেম ডেট ধরে শপিং মলে সিসিটিভি ফুটেজটা দেখা হয়। এখানে দেখা যায় একটা মেয়ে তার হ্যান্ডব্যাগটা ফেলে গিয়েছিল, আর সেই হ্যান্ডব্যাগটার মধ্যেই চেইনটা পাওয়া গিয়েছিল। হরি ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে মেয়েটির নাম অ্যানা। ওরা দুজনে আগে একসাথে মাঝে মধ্যে ডান্স ক্লাবে যেত। কিন্তু এখানে যখন অ্যানার সাথে দেখা হয় তখন ও এমন একটা ভাব করছিল যে ওকে চিনিই না। এখানেও হরি এমন কোনো ইনফরমেশন পায় না। তারপর দেখা যায় হরিকে 5 জন ফলো করছিল। তখন ক্রিস্টি নামের একজন বলে আমাদের আন্ডারগ্রাউন্ড হওয়ার সময় চলে এসেছে। যেহেতু হরিশঙ্কর অ্যানা সম্পর্কে সবকিছু জেনে গেছে, তো আমাদের আর এভাবে ঘোরাঘুরি করা যাবে না। তারপর দেখা যায় সিনিয়র ইন্সপেক্টর হরিকে ডেকে পাঠায়। সে ওকে জিজ্ঞাসাবাদ করে যে কেসটা কত দূর এগোলো। তখন হরি বলে শ্যামের বন্ধুরা রিভেঞ্জের জন্য জোসেফকে মেরেছে, আর এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড করা ছিল। আর আমি এনা নামের একটি মেয়ের ব্যাপারেও জানতে পেরেছি। সেই মেয়েটা ব্যাঙ্গালোরে থাকতো আর শ্যামও ব্যাঙ্গালোরেই থাকতো। আর আমার যা মনে হয় চেন নিয়ে যেহেতু দুজনের মধ্যে একটা কানেকশন পাওয়া যাচ্ছে, আসলে হয়তো এদের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। এজন্য আমাকে বেঙ্গালুরুতে যেতে হবে। হরির মুখে এসব কথা শুনে সিনিয়র ইন্সপেক্টর ওকে পারমিশন দিয়ে দেয়। এরপর হরি তার টিম নিয়ে বেঙ্গালুরুতে চলে আসে। আর এখানে এসে হরি আরো একটা ব্যাপার খেয়াল করে। এই গ্রুপটা শুধুমাত্র পুলিশদের মেয়েদেরকে টার্গেট করত। তাই ভবিষ্যতে কোনো পুলিশের মেয়ের সাথে যেন ওরা এই কাজটা করতে না পারে, এজন্য ওদেরকে ধরা খুবই জরুরি। এদিকে দেখা যায় ওরা আবারও ব্যাঙ্গালোরও চলে আসে আর ওদের কাজ শুরু করে দেয়, মেয়েদেরকে নেশা করে ওদের ভিডিও বানাতে শুরু করে। এদিকে দেখা যায় হরির টিম সমস্ত বারগুলোতে অ্যানার সম্পর্কে খোঁজ করতে লাগে। অনেক খোঁজাখুঁজির পরও তারা অ্যানা সম্পর্কে কোনো খোঁজ পাচ্ছিল না। এরকম খোঁজাখুঁজি করতে করতে হঠাৎই একদিন হরি চলে আসে একটা বারে। সেখানে এসে সে অ্যানাকে দেখতে পায়। হরি অ্যানাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। তখন অ্যানা বুঝে যায় যে ওকে ফলো করা হচ্ছে। সে দৌড়ে পালিয়ে বেসমেন্টে চলে আসে। সেখান থেকে গাড়ি নিয়ে এক ঝটকায় পালিয়ে চলে যায়। পেছন পেছন হরিও তার টিম নিয়ে ফলো করতে থাকে অ্যানাকে। রাস্তায় যেতে যেতেই অ্যানা ক্রিস্টিকে ফোন করে সবকিছু বলে। এসব শুনে ক্রিস্টি বলে তুমি যত জোরে পারো গাড়ি ভাগাতে থাকো, আমি আসছি। অ্যানা কথা বলছিল আর গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। তারপরই হরি অ্যানাকে হাসপাতালে নিয়ে আসে।
কিন্তু এই দুর্ঘটনাটা এতটাই গুরুতর ছিল যে অ্যানা মারাই যায়। তারা অ্যানাকে জীবিত ধরতে না পেরে হতাশ হয়ে যায়, কারণ এই পুরো কেসে সে একমাত্র একটা ক্লু ছিল, আর সেটাও আজকে মারা গেল। এখন সে কি করে এই কেসটা সলভ করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন হরি ডাক্তারকে বলে অ্যানাকে যদি কেউ দেখতে আসে তাহলে যেন তাকে ফোন দেয়। এটা বলেই সেখান থেকে চলে যায় হরি। হরি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের গ্রুপের সবাই সেখানে চলে আসে। ডাক্তার তো অনেক রাগান্বিত হয়ে হরিকে কল লাগায়, কিন্তু হরির ফোনে শুধু একটি মিস কল ওঠে। হরি এটা দেখেই বুঝে যায় যে হয়তোবা কোনো বিপদ হয়েছে। সে তাড়াহুড়ো করে দৌড়ে আসে ওই রুমের দিকে। সাথে সাথে হরিকে ওরা অ্যাটাক করে বসে। হরি কিছুতেই এই গ্রুপটার সাথে পেরে উঠছিল না। ক্রিস্টি আর হরিকে বেদম মারা মারতে থাকে। হরি কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর ঠিক সেই সময় ডাক্তারটি ইমার্জেন্সি বেল প্রেস করে দেয়। তখন এই গ্রুপের সবাই মিলে ডাক্তারকে জিম্মি করে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে যায়। আর হরিও যেহেতু অনেক আঘাত পেয়েছিল তাই আর ওদেরকে ফলো করতে পারে না। ওরা খুব সুন্দরভাবেই পালিয়ে চলে আসে। এরপর ওরা সবাই মিলে প্ল্যান করে, আর লুকিয়ে লাভ নেই। হরি যেহেতু আমাদের চেহারা দেখেই ফেলেছে, তাকে আর বাঁচতে দেওয়া যাবে না। এখন ওকে মরতে হবে। হরি আমাদের দুটো বন্ধুকে মেরে ফেলেছে। ওর শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু দিয়েই শেষ হবে। আর এটাই হবে আমাদের বন্ধু বান্ধবকে মারার জন্য পারফেক্ট রিভেঞ্জ। অন্যদিকে হরিকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। তারপর হরি সেই ডাক্তারের সাথে দেখা করতে আসে। তখন ডাক্তার বলে আমি ওদেরকে চিনি। ওদেরকে রিহ্যাবে রাখা হয়েছিল ওদের নেশা ছাড়ানোর জন্য। সেই রিহ্যাবে থাকাকালীন সময় ওরা একদম জানোয়ারের মতো আচরণ করত। হরি কিছুটা তদন্ত করার পর জানতে পারে জোসেফ নামের পুলিশ অফিসারটা অ্যানা, শিলা এবং শ্যামের কাছ থেকে অনেক পরিমাণ নেশাদ্রব্য উদ্ধার করেছিল। তখন কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখা যায় জোসেফ ওদের তিনজনকে ধরে নিয়ে থানায় যাচ্ছিল। তখন শ্যাম বলে ওঠে ওদেরকে ছেড়ে দিতে, আর এটা নিয়ে কোনো কেস না বানাতে। এর বিনিময়ে ওকে প্রচুর পরিমাণে টাকাও দিতে চায়। তখন জোসেফ বলে আমার টাকা চাই না, অ্যানাকে হলেই চলবে। এটা শুনে তো অ্যানা অনেক রাগান্বিত হয়ে যায় এবং জোসেফের মুখে থুথু ছুঁড়ে মারে। এগুলো তো অনেক ক্ষেপে যায় জোসেফ, আর মাঝ রাস্তায় একটা জঙ্গলের মধ্যে গিয়ে গাড়িটা থামায়। তারপর অ্যানা শিলা দুজনের সাথে জোর করে খারাপ কাজ করে জোসেফ। আর মূলত এই ব্যাপারটার বদলা নিতে জোসেফের মেয়েকে নিয়ে ভিডিওটা বানিয়েছিল ওরা সবাই মিলে। আর এর ফলশ্রুতিতে জোসেফ মরতে বাধ্য হয়। আসলে ওদের বান্ধবীর সাথে জোসেফ যা করেছিল এটা ওটারই রিভেঞ্জ। এরপর হরি বাসের কন্ডাক্টর চন্দ্রপ্পানকে ডেকে আনে। তাকে তিনজনেরই ছবি দেখায়। তখন লোকটা বলে এদেরকে তো আমি চিনি। একদিন আমার বাসের মধ্যে এরা তিনজন বসে নেশা করছিল। তো এটার জন্য আমি প্রতিবাদ করি, কিন্তু এটার জন্য বাসের মধ্যে ওরা আমাকে মারধর করেছিল। আর এই জন্যই আমি পুলিশ জোসেফকে কল দিয়ে সবকিছু জানাই। পরে জোসেফ এসে ওদেরকে ধরে নিয়ে গেল। বাস কন্ডাক্টরের মুখে এসব কথা শুনে সাহলে বলে যে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই তোমার মেয়ের ভিডিওটা বানিয়েছিল ওরা, আর এটার ফলশ্রুতিতেই তোমার মেয়েকে মরতে হয়েছে। কিন্তু বাস কন্ডাক্টরটা কোনোভাবেই এটা মানতে চায় না যে তার মেয়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে বারবারই বলতে থাকে যে আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী একজনই, সেটা হলো হরি। সে যদি কেসটা নিয়ে ঘাটাঘাটি না করতো তাহলে আজও জীবিত থাকতো আমার মেয়ে। তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটাই বলে যাব যে হরি আমার মেয়ের মৃত্যুর কারণ। এসব কিছু শুনে হরি ভাবতে থাকে যে সব ভিকটিমের সাথে এদের কোনো না কোনো সম্পর্ক আছে, কিন্তু আমার সাথে তো কোনো সম্পর্কই নেই। তাহলে আমার মেয়ের সাথে ওরা এমন কাজ কেন করলো? তারপর সাহলে হরিকে সাথে নিয়ে তার বউয়ের সাথে দেখা করতে আসে। এখানে এসে ওই তিনজনের ছবি দেখিয়ে বলে এদেরকে চেনে কিনা। তখন গীতা বলতে শুরু করে একদিন রাত্রেবেলা গীতা তার মেয়ে নীলাকে নিয়ে বাসে করে তার বাপের বাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই তিনজনকে নেশা করতে দেখা যায়। গীতা এদেরকে অনেক করে বারণ করতে থাকে, কিন্তু এরা কিছুই শোনে না, উল্টো ঝামেলা লাগিয়ে দেয় তাদের সাথে। তারপর সে বাস কন্ডাক্টরকে ডেকে এসব কিছু বলে, আর বাস কন্ডাক্টর তখন পুলিশকে কল দেয়। এগুলো শুনে সবকিছু বুঝে যায় হরি। ওই বাসের মধ্যে যাদের জন্য ওরা ধরা পড়েছিল তাদের সবার সাথে খারাপ কাজ করেছে ওরা, আর তাদের মেয়েদের সাথে নোংরা ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করেছে। ওরা রিভেঞ্জ নিচ্ছিল এভাবেই। ঠিক তখনই হরিকে একজন কল দিয়ে বলে যে আরো দুজনের ডিটেলস জানা গেছে স্যার। ওদের গ্যাংটা বাস কন্ডাক্টরকে ফলো করছিল। এবার হয়তোবা ওদের টার্গেট বাস কন্ডাক্টর। হরি যতক্ষণে এখানে এসে পৌঁছে ততক্ষণে বাস কন্ডাক্টরকে মেরে চলে যায় ওরা। সাথে সাথে ওকে হাসপাতালে এডমিট করা হয়। তারপর ওর সাথে কি কি ঘটেছিল সবকিছু খুলে বলে। এগুলো শুনে হরি বুঝে যায় যে গীতাও বিপদে আছে, এজন্য তাড়াতাড়ি সে গীতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়।
এদিকে দেখা যায় গীতা তার ছোট মেয়ে মিনুকে নিয়ে তার বাড়িতে এসেছিল। ঠিক ওই মুহূর্তেই সেখানে কৃষ্টি চলে আসে। কিন্তু তাদের জানা ছিল না যে গীতার বাবা এক্স আর্মি। সে বন্দুকটা বের করে ওদের উপরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর গীতা আর তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে পালাতে যায়। ঠিক তখনই কৃষ্টি সেখানে চলে আসে আর ছুরি দিয়ে গীতাকে আঘাত করে। কিন্তু মিনুকে খুঁজে পায় না, সে লুকিয়ে পড়েছিল। কৃষ্টি আর তার পুরো গ্যাং মিলে মিনুকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই ওকে খুঁজে পাচ্ছিল না। মিনুকে খুঁজতে খুঁজতে কৃষ্টি আর তার গ্যাং যখন অন্যদিকে যায়, ঠিক তখনই সেখানে চলে আসে হরি। তারপর যখন ওদেরকে পায় তখন বেদম মার দেওয়া শুরু করে দেয়। ওরা এতজন যেন হরিকে কিছুই করতে পারছিল না। হরি একাই ওদেরকে কপোকাত করে ফেলে। প্রথমত হরির মেয়ে মারা গেছে এদের জন্য, আর ওর বউয়েরও এই অবস্থা করেছে। এজন্য ওদেরকে বেদম পিটাতে থাকে। বউ আর মেয়ের কথা মনে করছিল আর ওদেরকে মারছিল। অনেকক্ষণ মারধর করার পর ওদেরকে অ্যারেস্ট করে নেয় হরি। কিন্তু 4 মাস পর ওরা জেল থেকে ছাড়া পেয়ে যায়, কারণ তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণই পাওয়া যায়নি। তখন কৃষ্টি তার গ্যাং সহ প্ল্যান করে বসে যে হরিকে কিভাবে মারা যায়। ওকে বাঁচিয়ে রাখলে এরা বাঁচবে না, তো হরিকে এবার মরতেই হবে। আর হরিকে মারার জন্য দুর্দান্ত একটা প্ল্যানও করে বসে। একটু পরে নিউজ দেখানো হয় কৃষ্টি তার পুরো গ্যাং মারা গেছে। আসলে হরি ওদের নেশার দ্রব্যের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। যেভাবে তারা থমাসকে মেরেছিল সেভাবে তাদেরও শেষ করে দিল। আর এটার মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করে দিন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো গুড বাই।